আসসালামু আলাইকুম, আমি নোমান তোমাদের সাথে ধারাবাহিকভাবে তোমাদের বইগুলো নিয়ে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আলোচনা করব। আমাদের ইতিহাস প্রথমত এখানে আছে ভাষা আন্দোলনের যে সময়কার, সেখানে কিছু ছবি দেওয়া আছে। ছবি 1, ভাষা আন্দোলনের সূত্রপাত 1947 বা 48-এর সময় এর সূত্রপাত হয়। বিশেষ করে 48টা অনেক জায়গায় এসেছে, তো মনে রাখবে ভাষা আন্দোলনের সূত্রপাত 1947 তোমাদের বইতে দেওয়া আছে, তাই এটাই লিখবে। ছবি 2, ভাষা আন্দোলন 1952। এরপর তৃতীয় নাম্বার ছবি দেওয়া আছে, ছবি 3, শহীদ মিনার 1952 সালের দিকে এমন ছিল। পরবর্তীতে 4 নম্বরে শহীদ মিনার 1963 সালে এরকম করে করা হয়। এই চারটা ছবি সম্পর্কে আগে আমরা কিছুটা জেনে নিয়ে এরপরে বাকি দিকে আগাবো। প্রথমে ভাষা আন্দোলনের সময় 1948 যে সূচনা হয়, 1948 সালে পাকিস্তানের শাসক গোষ্ঠীর ঘোষণা করে যে উর্দু হবে রাষ্ট্রভাষা। কিন্তু সে সময় পূর্ব বাংলার অধিকাংশ মানুষ বাংলায় কথা বলতো, তাই ছাত্র সমাজ এর প্রতিবাদ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্ররা মিছিল ও সভা করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়। এভাবে ভাষা আন্দোলনের সূচনা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটা খুবই ভালো করে দেখবে। ছবি 2, ভাষা আন্দোলন 1952। তো এরপরে এই যে এখানের মধ্যে ভাষা আন্দোলনের সময় যে অনেকে মারা যায় তাদের নাম দেওয়া আছে, কত তারিখ সেটাও দেওয়া আছে। 3 নম্বরের মধ্যে শহীদ মিনার, ভাষা শহীদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় 1952 সালে 23 ফেব্রুয়ারি। এটি ছিল অস্থায়ী নির্মাণ। পরবর্তীতে স্মৃতিসৌধ আবার পরবর্তীতে শহীদ মিনার আবার নতুন করে করা হয় 1963 সালে আবার করা হয় নতুনভাবে কেন্দ্রীয় শহীদ মিনার তখন করা হয়। এই যে ইনফরমেশনগুলো আছে এগুলো দেওয়ার কারণ এটাই, যাতে তোমরা ইনফোগুলো একটু জানতে পারো, তোমাদের যাতে উপকার হয়, এই জন্যই। প্রথমে এখানে দেওয়া আছে, দেখো এখানে আমাদেরকে কিছু কাজ দিবে। কাজগুলো হলো পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করে ও নিচের ছকে লিখি। প্রথম ছবির মধ্যে আমরা 4টা বিষয় লিখব। ঘটনাটা কখন, যে 4টা ছবি ছিল ঘটনাগুলো কখন ঘটেছিল সেগুলো লিখব, কেন ঘটেছিল সেটা আমরা লিখব। প্রথমে যেটা দেখলাম, প্রথমে হলো আমরা যে ছবিগুলো লিখব। প্রথম ছবিতে আছে ভাষা আন্দোলনের সূচনা 1947 অথবা 48, ভাষা আন্দোলনের মিছিল 1952, প্রথম শহীদ মিনার স্থাপন করা হয় 1952-তে, এরপরে কেন্দ্রীয় শহীদ মিনার গঠন করা হয় 1963-তে। এরপরে ঘটনাগুলো কখনের, একটা 1948 সালের, একটা 12 ফেব্রুয়ারি 1952, একটা 23 ফেব্রুয়ারি 1952। অথবা তুমি যদি কেন্দ্রীয় শহীদ মিনার দাও তাহলে সাল হবে এটা। সালগুলো কিন্তু ওইখানেও দেওয়া আছে, তোমরা জাস্ট এখান থেকে বসাই দিবে। কেন ঘটেছে এগুলো? পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলতো, তাই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ আন্দোলন গড়ে তোলে। এই কারণেই ভাষা আন্দোলন সংগঠিত হয়। কেন ঘটেছিল সেই বিষয়টা তোমরা এখানে সুন্দর করে লিখবে। এরপর আমাদেরকে যেটা দিয়েছে, 1947 সালে ভারত ও পাকিস্তান নামে 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। কত সালে? 1947 সালে। পাকিস্তান 2টি অংশে বিভক্ত ছিল, একটি পূর্ব পাকিস্তান, অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের জনসংখ্যা বেশিরভাগ লোকেই ছিল বাঙালি। বাঙালিদের মাতৃভাষা বাংলা। বাঙালিরা পূর্ব পাকিস্তানে বাস করত। তো আমরা কোন দিকে থাকতাম? আমরা পূর্ব পাকিস্তানে থাকতাম। কিন্তু পাকিস্তানের শাসকরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। 1948 সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন। কত সালে? 1948-এ। এই সময় বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে অনেকেই গ্রেফতার হন। কিছুদিন পর পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে। 1952 সালে 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে তারা মিছিল বের করে। দাবি একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশ মিছিলে গুলি চালায়। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। ভাষার দাবিতে শহীদ হন বলে আমরা তাদেরকে ভাষা শহীদ বলি। 1956 সালে বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। 1952 সালে ভাষা শহীদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কত সালে? 1952 সালে। পরবর্তীতে 1963 সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়। আমরা যদি খ অংশটা দেখি, বিষয়বস্তু পড়ি ও কখন কি ঘটেছিল তা ধারাবাহিকভাবে লিখি। তাহলে আমরা বিষয়বস্তুগুলো পড়ে আমরা এখানে কি ঘটেছিল ধারাবাহিকভাবে আমরা লিখব। প্রথমে ভাষা শহীদ বরকত 1927 সালে মুর্শিদাবাদ জেলায় বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও সাহসী ছিলেন, 2-এ লিখতে পারো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করতেন। 1952 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা আন্দোলন শুরু করলে তিনিও এতে অংশ নেন। এরপরে হলো 21 ফেব্রুয়ারি 1952 সালে ছাত্ররা 144 ধারা
অমান্য করে মিছিল বের করে। পুলিশ মিছিলে গুলি চালায়। 4 পুলিশের গুলিতে বরকত আহত হন এবং পরে শহীদ হন। তার এই আত্মত্যাগের মাধ্যমে ভাষা আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে এবং বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। তো এই অংশটা খুবই ভালো করে দেখবে, এটা সুন্দর করে এই 4টা বক্সের মধ্যে 4টা লিখে ফেলবে। এরপরে কি আছে, ভাষা শহীদ আব্দুস সালাম 1925 সালে ফেনী জেলায় লক্ষণপুর গ্রামে বর্তমান সালামনগর জন্মগ্রহণ করেন। তার বাবা মুন্সি আব্দুল ফাজেল ও মা দৌলতের নিসা। ভাষা শহীদ আব্দুল বরকত ভারতের মুর্শিদাবাদ জেলায় বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শামসুজ্জোহা এবং মা হলো হাসিনা বিবি। ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ 1926 সালে মানিকগঞ্জ জেলায় পারিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল লতিফ ও মা রাফিজা খাতুন। ভাষা শহীদ আব্দুল জব্বার 1919 সালে ময়মনসিংহ জেলায় পাচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাসেন আলী এবং মা হলো সাফাতুন নেসা। ঘতে আমাদেরকে বলেছে ভাষা শহীদ সম্পর্কে তথ্য খুঁজে বের করি এবং নিচের ছকে লিখি। এরপরে আমরা যদি ওদের এগুলো ফিল আপ করি, যেমন সালাম, জন্মস্থান, জন্মসাল, মা বাবা, তারপর রফিকের ক্ষেত্রে জন্মস্থান, জন্মসাল, মা বাবা, এগুলো যেভাবে পূরণ করবে এখানের মধ্যে দেওয়া আছে। যেমন সালাম ফেনী জেলায়, জন্মসাল হলো 1925, মা হলো দৌলতুন্নেসা, বাবা হলো মুন্সি আব্দুল ফাজেল। রফিকেরগুলো হলো মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন 1926 সালে, মা ছিল রাফিজা খাতুন, বাবা হলো আব্দুল লতিফ। বরকতের ক্ষেত্রে জন্মস্থান দেখি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ, জন্মসাল হলো যে 1927। এরপরে মা হলো হাসিনা বিবি, বাবা শামসুজ্জোহা। এরপরে জব্বারের ক্ষেত্রে জন্মস্থান হলো ময়মনসিংহ, জন্মসাল হলো 1919, মা হলো সাফাতুন নেসা, বাবা হলো হাসেন আলী। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ছবি 1, প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণ। আমরা শহীদ দিবস যখন পালন করি তখন আমরা যে প্রভাত ফেরিতে বের হই সেই বিষয়টা এবং সেখানে যে ফুল দিই সেটা। ছবি 2, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানের মধ্যে একটা সম্মেলন হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বরে আমাদেরকে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের ছকে লিখি। প্রথম হলো ছবিগুলো কিসের, অনুষ্ঠানগুলো কখন হয়, কোথায় ফুল দিচ্ছে, কেন ফুল দিচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব। ছবিগুলো কিসের, ছবিগুলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের দৃশ্য। অনুষ্ঠানগুলো কখন হয়, অনুষ্ঠানগুলো প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালিত হয়। কোথায় ফুল দিচ্ছে, শহীদ মিনারে ফুল দিচ্ছে, কেন ফুল দিচ্ছে, ভাষা শহীদদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিচ্ছে। শহীদ দিবস উপলক্ষে আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন 21 গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোট বড় শহীদ মিনার রয়েছে। 1999 সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। এটি আমাদের গর্বের বিষয়। আমরা রাষ্ট্রভাষাকে যথাযথ মর্যাদায় এই দিবসটি পালন করি। এরপরে যদি আমরা দেখি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা খালি পায়ে হেঁটে প্রভাত ফেরিতে যাই। প্রভাত ফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাই, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এই দিবসে শিক্ষা প্রতিষ্ঠান, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। আমরা ভাষা শহীদদের অবদান চিরদিন মনে রাখব। খতে আমাদেরকে দিয়েছে 21শে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচের চিত্রে খালি ঘরে লিখি। এখানে আমরা লিখব যেমন 21শে ফেব্রুয়ারির দিন শহীদ দিবস, আর কি কি হতে পারে সেগুলো আমরা দেখব। আর কি কি হতে পারে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হতে পারে, 1952 সালে ভাষা আন্দোলন, শহীদ মিনারের ফুল অর্পণ, প্রভাত ফেরি পালন, তারপরে কালো ব্যাচ ধারণ। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তোমরা এখানে প্রতিটা বক্সে একটা একটা করে লিখে দিবে। আমি তোমাদেরকে ওখানে লিখে দিয়েছি। ঘতে বলেছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য তৈরি করি। তাহলে আমরা এখন 3টা বাক্য লিখব। একটা হলো শহীদ দিবস আমাদের ভাষা শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, প্রথমটা। 2 নম্বর হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন। এই দিনটি আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষা ও সমৃদ্ধ করার অনুপ্রেরণা যোগায়। তো এইভাবে করে এটা সুন্দর করে এখানে পূরণ করতে পারবে। ঘতে বলেছে বিদ্যালয় প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা অভিনয় করি। তো এটা তুমি সুন্দর করে ভূমিকা অভিনয় করে দেখাবে যে কিভাবে ফুল দেওয়া হয়, বা স্কুলের মধ্যে সুন্দর করে ভূমিকা অভিনয় করবে। তাহলে এখানের মধ্যে এই যে ভূমিকা অভিনয়, তাহলে এটা তুমি চাইলে বলতে পারো স্কুলের মধ্যে, আজ 21শে ফেব্রুয়ারি সকালে আমরা বিদ্যালয়ে সবাই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করি। আমরা খালি পায়ে শহীদ মিনারের দিকে যাই এবং
হাতে ফুল নিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদ মিনারের ফুল অর্পণ করে আমরা তাদের আত্মত্যাগের কথা স্মরণ করি। আমরা প্রতিজ্ঞা করি যে মাতৃভাষার মর্যাদা রক্ষা করব এবং দেশকে ভালোবাসব। এইভাবে প্রভাত ফেরি আমাদের মাঝে দেশপ্রেম ও ভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করে। আমাদের স্বাধীনতা দিবস। তাহলে এই দেখো, এই যে ভারত পাকিস্তান যে 1947 সালে ভাগ হয়, 1947 সালে যখন ভাগ হয়েছে তখন ভারত ছিল পুরো মাঝখানে, এদিকে আমরা বাংলাদেশ আর এদিকে হলো পাকিস্তান। তো এটাও পাকিস্তান ছিল, এটাও তখন পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই দুইটা ছিল। তো এই মাঝখানে আমাদের এত দূরের দূরত্ব হয়েও আমরা একই দেশ ছিলাম এক সময়। প্রথমে বলেছে মানচিত্রে বাংলাদেশ, বাংলাদেশ মানে এটা তৎকালীন এটা ছিল পূর্ব পাকিস্তান। কি ছিল? পূর্ব পাকিস্তান। এবং পাকিস্তান এটাও ছিল পাকিস্তান, কিন্তু এটাকে আমরা বলতাম পশ্চিম পাকিস্তান হিসেবে চিহ্নিত করা হলো। তো ম্যাপটা একটু ভালো করে দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ছবি 1 7 মার্চ 1971 বঙ্গবন্ধুর ভাষণের কথা এখানে বলছে। এরপরে হলো যে ছবি 2 26 মার্চ 1971 এখানে জিয়াউর রহমানের যে 26 মার্চ 1971 যে কথাগুলো ছিল সেটার কথা এখানে বলছে। 1 নং ও 2 নং ছবি পর্যবেক্ষণ করি ও কোন ছবিতে কি হয়েছে তা লিখে। আমরা এখন সুন্দর করে লিখব। প্রথমে ছবি 1 কে বক্তৃতা করছেন, ছবি 2 কে বক্তৃতা করছেন, কখন করেছেন এই বিষয়টা আমরা সুন্দর করে লিখব। আমরা যদি ছবি 1টা দেখি, ছবি 1 কে বক্তৃতা করছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা করছেন। কখন করেছেন? তিনি 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, এই ঐতিহাসিক জায়গায় ভাষণ দেন। তো এটা একটু ভালো করে দেখবে। ছবি 2 এর এটা সুন্দর করে এখানের মধ্যে লিখে ফেলবে ধাপে ধাপে। এরপরে ছবি 2 এর মধ্যে যেটা বলেছে কে বক্তৃতা করেছেন, এখানে জিয়াউর রহমান বক্তৃতা করেছেন। কখন করেছেন? 1971 সালে 26 মার্চ চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। কে করেছেন? জিয়াউর রহমান করেছেন। তো কে করেছেন সেটাও লিখবে, কখন করেছেন সেটাও লিখবে। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করতে থাকে। প্রতিবাদে এদেশের মানুষ পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। 1971 সালে 7 মার্চ শেখ মুজিবুর রহমান ঢাকায় রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন। এ ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এরপর 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে এদেশের ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য ও সাধারণ মানুষকে। তাই 25শে মার্চকে আমরা কালো রাত্রি বলি। তাহলে 25শে মার্চকে কেন কালী রাত্রি বলি আমরা এখান থেকে সুন্দর করে এটার আনসার করতে পারবো। 26 মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এই দিন থেকেই শুরু হয় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি। 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল বলে এই দিনটি আমাদের স্বাধীনতা দিবস। এই দিবসটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন। শহীদদের স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। স্বাধীনতা দিবসে আমরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। বিদ্যালয় চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে আমরা সকলে অংশগ্রহণ করি। তো এটা ভালো করে এখান থেকে পড়ে নিবে। এরপরে বলা আছে 3 নম্বরের মধ্যে নিচের ছকে সময় অনুযায়ী প্রদত্ত ঘটনা সাজাই। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, কালো রাত, শেখ মুজিবুর রহমানের ভাষণ, পূর্ব পাকিস্তানকে শোষণ করা। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ করা শুরু হয়। তারপর 7 মার্চ 1971 7 মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেয়। এরপরে হলো 25 মার্চ 1971 25 মার্চ 1971 হলো পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর আক্রমণ চালায়। কালো রাত্রির যে বিষয়টা ওইটা। 26 মার্চ 1971 মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তো এই অংশটা ভালো করে তোমরা এখান থেকে লিখে নিবে বইয়ে। এই অংশে ঘ নম্বরে কি বলেছে আমাদেরকে? স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। প্রথম, স্বাধীনতা দিবস আমাদের গৌরব ও আত্মত্যাগের স্মরণীয় দিন। 2 এই দিন আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 3 স্বাধীনতা দিবস আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং দেশ গঠনে দায়িত্বশীল হতে শেখায়। তো এটা সুন্দর করে লিখে ফেলবে তোমরা এই ঘ নম্বরে। ও নম্বর কি আছে? আগামী স্বাধীনতা দিবস উদযাপনে কি কি করতে চাই
তার একটি তালিকা তৈরি করি। আগামী স্বাধীনতায় আমরা কি কি করতে চাই, আগামী স্বাধীনতা দিবসে কি কি করতে চাই সেটার তালিকা লিখবো 1 থেকে 10 পর্যন্ত। ভোরে উঠে জাতীয় পতাকা উত্তোলন করব, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, 3 বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করব, 4 স্বাধীনতা যুদ্ধের গল্প ও ইতিহাস পড়ব, 5 দেশত্ববোধক গান গাইব, 6 মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ শুনব, 7 আলোচনা সভায় অংশ নেব, 8 চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, 9 শহীদদের জন্য দোয়া করব, 10 দেশকে ভালোবাসার অঙ্গীকার করব। আমাদের বিজয় দিবস সেটা নিয়ে আলোচনা করব। আমাদেরকে এখানে কিছু ছবি দিয়েছে। ছবি 1 মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুক্তিবাহিনী, 2 যুদ্ধরত মুক্তিবাহিনী, 3 পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, 4 মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ। তো আমাদেরকে প্রথমে এখানে বলেছে ছবি দেখে বলি ও নিচের ছকে লিখি। এরপরে আমাদেরকে এখানে বলেছে কিসের ছবি এটি, ছবি 1 নাম্বারটা। এরপরে বলেছে ছবিতে কি ঘটেছে, ছবি 1 নাম্বার, এরপরে কেন ঘটেছে। প্রথম ছবি নিয়ে এটা লিখতে হবে, দ্বিতীয় ছবি নিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে, তৃতীয়টা এখানে এবং চতুর্থটা এখানে লিখতে হবে। তো আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা যদি এখানে ছবি 1-এ দেখি, কিসের ছবি এটি, মুক্তিযুদ্ধে গেরিলা প্রশিক্ষণের ছবি ছিল। ছবিতে কি ঘটেছে, মুক্তিযোদ্ধারা সারিবদ্ধভাবে শুয়ে অস্ত্র হাতে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা দক্ষ হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত করছিলেন। ছবি 2-এর যে বিষয়টা আমরা দেখেছি, ছবি 2-এর মধ্যে যুদ্ধরত মুক্তিবাহিনী, সশস্ত্র মুক্তিযুদ্ধের ছবি এটা। ছবিতে কি ঘটেছে, প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছেন। কেন এটি ঘটেছে, দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা অর্জনের জন্য তারা জীবন বাজি রেখে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এর পরের ছবি দেখছি আমরা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। কিসের ছবি, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি। ছবিতে কি ঘটেছে, পাকিস্তানি বাহিনীর কর্মকর্তারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে দলিল স্বাক্ষর করেছে। কেন এটি ঘটেছে, দীর্ঘ 9 মাসের যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে, এর মাধ্যমে দেশের স্বাধীনতা লাভ করে। এরপরে ছবি 4-এ আমরা যেটা দেখলাম, বিজয় উল্লাস, মুক্তিবাহিনী ও জনগণের বিজয় আনন্দ। কিসের ছবি, মুক্তিযোদ্ধা ও জনগণের বিজয় উল্লাসের ছবি। ছবিতে কি ঘটেছে, মুক্তিযুদ্ধ ও সাধারণ মানুষের আনন্দে উল্লাস করেছে এবং বিজয় উদযাপন করেছে। কেন এটি ঘটেছে, 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, তাই সবাই আনন্দ ও গর্বের সাথে বিজয় উদযাপন করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এর পরবর্তী বিষয়টা একটু দেখো। 1971 সালে 26শে মার্চ থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। 10 এপ্রিল 1971 সালে গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এই সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়। স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় মুক্তিবাহিনী। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সকল শ্রেণীর পেশার মানুষ। অসীম সাহসে তারা যুদ্ধ চালিয়ে যায়। ভারত সহ কিছু রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করে। প্রায় 9 মাস ধরে যুদ্ধ চলে। পাকিস্তানি বাহিনী অবশেষে হার মানতে বাধ্য হয়। 1971 সালে 16 ডিসেম্বর তারা আত্মসমর্পণ করে। আমরা বিজয় অর্জন করি। বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন দেশ, একটি মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও আমাদের অধিকার। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমরা প্রতি বছর যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করি। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন করা হয় চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর আমাদেরকে এখানে দিল বাম পাশের বিষয়বস্তু অনুযায়ী তথ্য সংযোজন করি। প্রথম অস্থায়ী সরকার, তথ্য লিখব এখানে আমরা। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি মুক্তিবাহিনী 16 ডিসেম্বর 1971 সাল। প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার। অস্থায়ী রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, 16 ডিসেম্বর 1971 সাল বাংলাদেশের বিজয় দিবস। এরপরে যেটা দেখবে গ নম্বরে, বইয়ের লেখাটুকু পড়ে আমাদের বিজয় অর্জনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিচের সম্পর্ক চিত্রে লিখি। আমাদের বিজয় অর্জন, এখানের মধ্যে বিজয় দিবস আর কি কি আছে এগুলো আমরা দেখব। বিজয় দিবস 16 ডিসেম্বর, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, শহীদ মুক্তিযুদ্ধ, লাল সবুজের পতাকা, পাকিস্তানের আত্মসমর্পণ, স্বাধীন দেশ, জাতীয় সঙ্গীত, বীর শহীদ, আনন্দ উদযাপন, নতুন বাংলাদেশ। তো এইসব বিষয়গুলো এখানে বক্সের মধ্যে সুন্দর করে লিখে ফেলবে। ঘতে আছে বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য তৈরি করি।
বিজয় দিবস আমাদের স্বাধীনতার স্মরণীয় দিন। 2 নম্বরে এই দিন আমরা শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। 3, বিজয় দিবস আমাদের দেশপ্রেমের উদ্বুদ্ধ করে। আগামী বিজয় দিবস উদযাপনে কি কি করতে চাই তার একটি তালিকা তৈরি করি। এখানে 1 থেকে 10 পর্যন্ত দিয়েছে, আমাদেরকে এগুলো লিখতে হবে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করব, পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, 3 বিজয় দিবসের অনুষ্ঠান দেখব, 4 দেশত্ববোধক গান শুনব, 5 মুক্তিযুদ্ধের গল্প পড়ব, 6 শহীদ মিনারে ফুল দেব, 7 বন্ধুদের সাথে বিজয় দিবসের কথা বলবো, 8 লাল সবুজ পোশাক পরব, 9 স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করব, 10 দেশকে ভালোবাসার শপথ নেব। প্রথমে আছে 21 গানকে রচনা করে। আমরা জানি আব্দুল গাফফার চৌধুরী এটি রচনা করে। আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? আমাদের মুক্তিযুদ্ধ 25শে মার্চ শুরু হয়েছিল। খতে আমাদেরকে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো, এখানের মধ্যে আমি তোমাদেরকে এগুলো ছোট আকারেও দিব, বড় করেও দিব, যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তুমি কি করবে? তাহলে এটার উত্তরটা আগে দেখে নাও। আমি শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দেব এবং তাদের জন্য দোয়া করব। 2 নম্বরে আছে কি, কালো রাত বলতে কি বোঝায়? কালো রাত বলতে বোঝায় সেই দিন পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আকস্মিকভাবে আক্রমণ চালায়, বহু নিরীহ মানুষ নিহত হয়, তাই এই ভয়াবহ রাতকে কালো রাত বলা হয়। এর পরবর্তী প্রশ্নে যদি দেখি, মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল? বাংলাদেশকে পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে মুক্ত করার জন্য মুক্তিবাহিনী গঠিত হয়েছিল। এরপরের প্রশ্ন, পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল? পাকিস্তানি বাহিনী 16 ডিসেম্বর 1971 সালে আত্মসমর্পণ করেছিল। পরবর্তীতে আমাদের যদি দেওয়া হয় বর্ণনামূলক প্রশ্নগুলো আমাদেরকে লিখতে হবে। ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করো। প্রথমে আমি তোমাদেরকে ছোট করে দিচ্ছি, এরপর এটা বড় করে দিব, যেটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে। ধারণার জন্য এতটুকু আগে দেখে নাও। 1952 সালে পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাংলাভাষী মানুষ তা মেনে নেয়নি। তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। 21 ফেব্রুয়ারি অনেক ছাত্র শহীদ হন, তাই ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য। সেম প্রশ্নটা যদি বড় করে দেখতে চাও, ভাষা আন্দোলন কেন হয়েছিল? ভাষা আন্দোলন ছিল বাঙালি, এটা কিন্তু তোমরা পরীক্ষায় লেখার জন্য দিলাম, একটু বড় করে দিয়েছি যাতে পরীক্ষায় গুছিয়ে লিখতে পারো। ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির ভাষার অধিকার রক্ষার আন্দোলন। 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। পাকিস্তানের 2টি অংশ ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো, কিন্তু পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এতে বাংলাভাষী মানুষ ক্ষুব্ধ হয়। তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। ছাত্র সমাজ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1952 সালে 21 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্ররা মিছিল বের করে। পুলিশ তাদের ওপর গুলি চালায়। সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই শহীদ হন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা রাষ্ট্রভাষা মর্যাদা পায়। এই কারণে ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা ও মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য। এটি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করে এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের পথ প্রস্তুত করে। পরবর্তীতে আমরা 2 নম্বর প্রশ্ন যেটা দেখলাম, তোমরা বিদ্যালয় কিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে তার একটি পরিকল্পনা তৈরি করো। তা আমরা যদি আগে এটা ছোট করে দেখি, আমি বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করব এবং শহীদদের স্মরণ করব, দেশত্ববোধক গান শুনব ও অনুষ্ঠান দেখব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেব এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার শপথ নেব। ভাষা আন্দোলনের গল্প পড়ব ও আলোচনা করব। এর পরবর্তীতে আমরা যদি এখানে দেখি 2 নম্বর যে প্রশ্নটা আছে, আমি যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে চাই। বিজয় দিবসে সকলে জাতীয় পতাকা উত্তোলন করব, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা জানাবো, টেলিভিশনে বিজয় দিবসের অনুষ্ঠান ও কুচকাওয়াজ দেখব, মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়ব এবং দেশত্ববোধক গান শুনব, স্কুল অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং বন্ধুদের সাথে বিজয়ের ইতিহাস আলোচনা করব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোরে শহীদ মিনারে গিয়ে ফুল দেব, ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীন নীরবতা পালন করব, বাংলা ভাষার সঠিক ব্যবহার করার শপথ নেব, ভাষা আন্দোলনের ইতিহাস পড়ব ও আবৃত্তি ও বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেব। এভাবে আমি এই 2 জাতীয় দিবস যথাযোগ্য সম্মান ও ভাবগম্ভীরতার সাথে পালন করব এবং দেশপ্রেম ও ভাষাপ্রেম হৃদয়ে ধারণ করব।
তো তোমরা এইভাবে করে সুন্দর করে তোমাদের যে অনুশীলন সমাধানগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে নিতে পারবে। যদি পরবর্তী অধ্যায় প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।